মাসুদ কামালের মধ্যে আওয়ামী লীগের প্রতি একটা ঝোঁক আছে, এক ধরনের আওয়ামী লীগকে সাপোর্ট করার বিষয় আছে। এখন বর্তমান সময়ে আওয়ামী লীগকে সাপোর্ট করার টেন্ডেন্সিটাকে ঠিক গণতান্ত্রিক পদ্ধতিকে কেউ ফলো করছে বলে সে আওয়ামী লীগকে সাপোর্ট করবে, এই বিষয়টাকে ঠিক এভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ আওয়ামী লীগ একটা দল হিসাবে দীর্ঘকাল ধরে বাংলাদেশের মানুষের সাথে যা করেছে সেটাকে বিশ্লেষণ করলে তাদের মানে গণতন্ত্রের কথা বলে অথবা রুল অফ ল এর কথা বলে তাদেরকে কোনো ছাড় দেওয়ার আসলে সুযোগ নাই, অন্তত যতদিন পর্যন্ত বাংলাদেশে তাদের বিচার না হচ্ছে এবং মিনিমাম গণতান্ত্রিক পদ্ধতি প্রতিষ্ঠিত না হচ্ছে। সেই অর্থে মাসুদ কামালের যে টেন্ডেন্সি লিনিং টুয়ার্ডস আওয়ামী লীগ, সেটাকে গ্রহণযোগ্যতা দেওয়ার আসলে সুযোগ নাই। এখন ভিতরে তাদের কোনো অন্য সমস্যা আছে কিনা বলা মুশকিল। প্রতিদিনের যে গল্প চেঞ্জ টিভির, সেখানে এই বিষয়টি নিয়ে আসা হয়েছে, শুনি কি বলে। দালাল একে আজাদের চ্যানেলের পাঠানো এক লিঙ্কে দেখলাম মাসুদ কামাল আমার পর পিনাকিদার চ্যানেলে একটু আসতে চায়, আমাদের সাথে একটু আলোচনায় বসতে চায়। হালা আমগো বলদ পাইছো? পাড়ার পর পাড়া আমরা ভিডিও আপলোড দিব, এই নোটিফিকেশন পাওয়ার পরে যে কজন মানুষ দেখার জন্য আসে, তোর ভিডিও 3 দিন যাবার পরে ওই কজন মানুষ দেখে না। তোর ভিডিও যে কটা মানুষ দেখে সেটাও আমাদের নামে কিছু বললে তারপরে দেখে, এছাড়া তোর কথা কেউ শোনে না। তোর সাথে আলোচনায় বসবো পাগলে কামড়াইছে। ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে দর্শকদের কাছে প্রশ্নও রাখেন। তিনি লেখেন, দর্শক আপনাদের একটা কুইজ দেই, মাসুদ কামাল কোন টিভি বা পত্রিকার সাংবাদিক? এটা বলতে পারলে মাসুদ কামালের সাথে বসবো। তবে ইলিয়াস হোসেনের কথাবার্তার মধ্যে আগেও ছিল, যেটার মধ্যে অ্যাগ্রেসিভনেস আছে, ভালগার বিষয়টি আছে, ভায়োলেন্স আছে। অ্যাজ এ সাংবাদিক হিসাবে এটা একেবারেই মানানসই না। বিশেষ করে আমি 2 দিন আগে দেখলাম যে 16ই ডিসেম্বরকে নিয়ে বাল দিবস বলছে। এটা খুবই মানে অগ্রহণযোগ্য একটি কথা। যার কথা মানুষ শোনে, যাকে মানুষ সম্মান করে, রেসপেক্ট করে, যিনি একজন পেশায় সাংবাদিক, সে 16ই ডিসেম্বরকে বাল দিবস বলবে। 16ই ডিসেম্বর আওয়ামী লীগের কোনো দিবস না। 16ই ডিসেম্বরটা অর্জন করার জন্য কত মানুষকে মরতে হয়েছে। এদেশের মানুষ তারা ছিল, তারা মারা গেছে। সেই দিনটাকে জাস্ট বিকজ অফ ইটস লিঙ্ক উইথ ইন্ডিয়া অ্যান্ড আওয়ামী লীগ, এর জন্য আমি 16ই ডিসেম্বরকে বাল দিবস বলতে পারি না। এটা অগ্রহণযোগ্য। এনসিপি আগামী নির্বাচনে তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে 125টি আসনের। এই নিউজটিও প্রতিদিনের গল্প, চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প করেছে, সেখান থেকে আমি কিছু অংশ দেখাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি 10 ডিসেম্বর বেলা 11টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে ঢাকা 11 আসনে এনসিপির হয়ে সংসদ সদস্য পদে লড়বেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। এই আসনটি বাড্ডা, ভাটারা, রামপুরা নিয়ে গঠিত। এই আসনের বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম। গত 3 নভেম্বর এই আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এছাড়া ঢাকা 18 আসনে লড়বেন এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। এছাড়া পঞ্চগড় 1 আসনে এমপি পদে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মোহাম্মদ সার্জিস আলম। এদিকে কুমিল্লা 4 আসনে লড়বেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি রংপুর 4 আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এছাড়াও ঢাকা 9 আসনে ডক্টর তাসলিম জারা ও ঢাকা 18 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির হয়ে এমপি পদে লড়বেন। অন্যদিকে ঢাকার বাকি আসনগুলোর মধ্যে ঢাকা 1 আসনে মোহাম্মদ রাসেল আহমেদ, ঢাকা 4 আসনে ডক্টর জাহিদুল ইসলাম, ঢাকা 5 আসনে এস এম শাহরিয়ার, ঢাকা 7 আসনে তারেক আহমেদ আদেল, ঢাকা 12 আসনে নাহিদা সরওয়ার নিভা, ঢাকা 13 আসনে আকরাম হুসাইন, ঢাকা 15 আসনে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলমগীর ফেরদৌস, ঢাকা 16 আসনে আরিফুল ইসলাম আদিব, ঢাকা 17 আসনে ডাক্তার নিকোল হচ্ছে যমুনা টিভির একজন উপস্থাপিকা। তার যে সাম্প্রতিক মন্তব্য একজন উপস্থাপক হিসেবে, একজন সাংবাদিক এবং একটি টক শো এর উপস্থাপক হিসেবে তিনি যেভাবে রিয়াক্ট করেছেন, যেভাবে মন্তব্যটা দিয়েছেন, সেই মন্তব্যটা আসলে অনেকগুলো জিনিস ভায়োলেট করে। প্রথম যে বিষয়টি আসে সেটি হচ্ছে সাংবাদিক হিসাবে তিনি এই ধরনের মন্তব্য দিতে পারেন না। কারণ একটা টক শো এর উপস্থাপিকার বা উপস্থাপকের একটা ইম্পার্শিয়াল অ্যাটিটিউড থাকতে হবে, একটা ইম্পার্শিয়াল স্ট্যান্ড থাকতে হবে। সেখানে এইভাবে মানে অল অফ এ সাডেন একটা রিয়াকশন দেখানোটা কোনো
যুক্তিসঙ্গত বা সাংবাদিকতার যে এথিক্স সেটাকে ব্রেক করে। দ্বিতীয় কথা হচ্ছে মুজিব কোনো এমন ব্যক্তি না যে তিনি সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে, আগেও ছিলেন না, তাকে বানানোর চেষ্টা করা হয়েছিল এবং বানানোর জন্য বহু মানুষকে হত্যা করা হয়েছে, বহু মানুষকে এর জন্য মূল্য দিতে হয়েছে, সাধারণ মানুষকে। এই জিনিসটা নিকোলের জানার কথা। তিনি ব্যক্তি জীবনে একজন বীরাঙ্গনা হতে পারেন, একজন প্রস্টিটিউট হতে পারেন, একজন বহু পুরুষগামী হতে পারেন, তাতে কিছু যায় আসে না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু প্রফেশনে তাকে এথিক্স মেনটেন করতে হবে এবং সত্যকে প্রায়োরিটি দিতে হবে। অনেক ক্ষেত্রে তার ব্যক্তিগত ভাবাবেগকে দমন করতে হবে। তার মুজিবের প্রতি অকৃত্রিম এবং প্রেম থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, আওয়ামী লীগের প্রতি থাকতে পারে, তার অর্থনৈতিক লেনদেন থাকতে পারে, বাট সেটা একজন উপস্থাপিকা হিসাবে সে এটা কোনোভাবেই উন্মোচন করতে পারে না, সেটা সে করেছে। কাজে এটা অগ্রহণযোগ্য। অন্তত সংবাদ মাধ্যমের নিরপেক্ষতা এবং মিডিয়ার যে স্বাধীনতা সেটা এটা ভায়োলেট করে। কাজে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। বিজয়ের মাসে শেখ মুজিবকে বাটপার বলা যাবে না। যদি বাংলাদেশে কোনো প্রতারক থাকে, মুক্তিযুদ্ধকে নিয়ে যদি কেউ প্রতারণা করে থাকে, সেটা শেখ মুজিবুর রহমান করেছে। সেটা কেন করেছে সেটা সে ভালো জানে। শুধু প্রতারণাই করেনি, সে পুরো মুক্তিযুদ্ধটাকে ফ্যামিলি ওয়েলফেয়ার হিসেবে সে প্রতিষ্ঠিত করেছে, ফ্যামিলি এবং দলীয়। আর এই কারণেই ৭৫ আসছে। ৭৫ যারা এনেছিল তারা ক্ষমতা পাওয়ার জন্য আনেনি, তারা শেখ মুজিবের সাথে ব্যক্তিগত শত্রুতা নিভানোর জন্য করেনি। এটা ছাড়া অল্টারনেটিভ কিছু ছিল না। কিন্তু নিকোল দেখা গেল এখনো সেই বাড়তি ভাবাবেগ, যেটা একসময় আমরা দেখতাম আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রীদের মধ্যে। তাদের মধ্যে একজন নারী মন্ত্রী ছিলেন যিনি কথায় কথায় রাসেলের জন্য কাঁদতেন। চোখের পানি যেন, সকল চোখের পানি যেন এদের শেখ পরিবার এবং তাদের চাকর বাকর থেকে শুরু করে সবার জন্য সঞ্চিত করে রাখা, এরকম একটা ভাব ছিল। তো নিকোলের মধ্যেও সেই ভাবটা আমরা স্পষ্ট দেখেছি। পিনাকি আরেকটি ভিডিও করেছে, দেখা যাক কি বলে। কিছুটা বন্ধ থাকে, খেয়াল করে দেখেন উইকল আগে বসেই টকশো করেছিল এডিটে, আগের একটা টকশো দেখান না, ঢাকার কসাই আসাদুজ্জামান খান কামালের সাথে টকশো এরা দেখান। সেই সাহসী তরুণ কিন্তু আজকে অনেক কঠিন একটি কাজ করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় পরপর 2 বার পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করছেন। এখন এই কঠিন কাজটা কি করে করছেন? ওই বসে থেকে বুঝিছে যে বসলে পাত বেশি হয়, দাঁড়াইলে পাত কম হয়। এটা কথা কি জানো বন্ডি, দাঁড়ে পেদলে না শব্দ বেশি হবে, কারণ বেরোর পথ তো টাইট থাকে। তার মানে বসে থাকলে পাত বেরোনোর জন্য ভিআইপি গেট খোলা থাকে, আর দাঁড়ে থাকলে বন্ধ থাকে, তাই চাপ বাড়ে, হর্ন বাড়ে। তো আমার কলে পাত নিয়ে এটা পুরাই কইছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে নাম ভুলে যায়, ওই যে সরদীপ বডিগার্ড। তো কইছে কি সরদীপ বডিগার্ড বিশ্বাসঘাতক। বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনার স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে সে প্রতিবাদ জানাতেই পারে, কিন্তু একটা টক শোয়ের উপস্থাপিকা হিসাবে সে কোনো পক্ষ অবলম্বন করতে পারে না। তার কোনো পক্ষ থাকার কথা না। এটা মানে একদম ভায়োলেশন অফ ব্রিজ, মানে এটা একটা ব্রিজ বলা যেতে পারে, যে একজন উপস্থাপিকার মানে ভায়োলেট করা। এটা কি সে আবেগ সামলাতে পারেনি, নাকি she was assigned to behave or act like this, সেটা বলা মুশকিল। আপনার কাছে হতে পারে, শোনেন আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন না। আপনি এখানে নিয়ে আসছেন বলে, না না এখানে নিয়ে আসছেন বলে, না না আপনি শোনেন, আগে কথা শোনেন, শোনেন, ইট ইজ নট ইয়োর, না না ঠিক আছে, তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আচ্ছা আবার আমি উত্তর দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা, এটা স্বৈরাচারী। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি এই কথা আগেও বলছেন একদিন, আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না আপনার অনুষ্ঠানে আমি আসিনি, আপনি আপনার অনুষ্ঠানে আসছি, আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। না আমি যমুনা টেলিভিশনে আমন্ত্রণে এসেছি, আপনার অনুষ্ঠানে না। আপনি এটা কথা বলতে পারেন, আপনার অনুষ্ঠান, এটা যমুনার টেলিভিশনের অনুষ্ঠান না। হ্যাঁ কিন্তু এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না, সম্মান দিয়ে কথা বলেন। আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি, সম্মান দিয়ে
যে আপনার আর নিকল কাইন্ডে কাইটে শেষে আমাগুলি দিয়া কাটে মানে এটা প্রজন্মের কেমনে ব্রেন ওয়াশ করেছে আমি শর্ট বডিগার্ড যে বিশ্বাসঘাতক এটা অঙ্ক হিসাব প্রমাণ করে দেওয়া যাবে আমি এটা করবো আজকের এপিসোডে না পরে করব আর কি কিন্তু তার আগে আর একটা ইস্যু নিয়ে আলাপ করার আছে গুরুত্বপূর্ণ বিষয় অনেকে ভাবতেছে যে আজকে বোধহয় নিকল রে ধরবো আমি না আজকে না আজকে ব্যারিস্টার শাহরিয়ারকে ধরবো এখন সবাই নড়ে চড়ে বসবি ব্যারিস্টার শাহরিয়ার আবার কি করলো কি অপরাধ করলো এখন ব্যারিস্টার শাহরিয়ার আমাকে দাদা আমার কি অপরাধ হাসিনার মতো করে দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আসেন ওর অপরাধটা দেখি উনি কইছে সোহাদ্দির বডিগার্ড বঙ্গবন্ধু নামের যোগ্য না এটা শেষ শোনান তার মার মতো তার নানার মতো একটা বিশ্বাসঘাতক কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে নারাজ কারণ উনি এই উপাধির যোগ্য না কেন যোগ্য না একটা করে বলবো ৭৩ সালে প্রথম ভোটের কারচুপি বাংলাদেশের ইতিহাসে শুরু করলো উনি ৭৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদেরকে অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন ৭০ সালে যখন দুর্ভিক্ষ তখন আমার বোনেরা বাসন্তীরা জাল গায়ে দিয়ে থাকে তখন তার ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারে না সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী ২২,০০০ জাসদ কর্মীকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হলো সিরাজ শিকদার কোথায় এক বলে হত্যা করা হলো বাংলাদেশকে হত্যা করা হলো আওয়ামী লীগকে হত্যা করা আবার বলতেছে বাংলাদেশ এবং আওয়ামী লীগকে হত্যা করা হলো ৭৫ সালে ২৪শে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না শুনেছেন এটা একেবারে ভুল কথা সোহাদ্দির বডিগার্ড বঙ্গবন্ধু নামেরই যোগ্য তাহলে বুঝতে হবে বঙ্গবন্ধু নামটার মধ্যে কি লুকায় আছে ওই নামের মধ্যেই লুকায় আছে আমাদের দাসত্বের চিহ্ন বঙ্গবন্ধু শব্দটা এমন ভাবে তৈরি এবং প্রতিষ্ঠিত এবং ব্যবহার করা হয় বাংলাদেশে যে বাংলাদেশ রাষ্ট্রকে ভারতীয় হেজিমনি মানে তার সাংস্কৃতিক তার সিভিলাইজেশনাল যে ধারাবাহিকতা তার মধ্যে ঢুকে ফেলে এটাই হলো ভাষার ভেতরের লুকানো রাজনীতি রাজনীতির বাহন কলে ভাষা ভাষা দিয়েই রাজনীতি তৈরি হয় ভাষার মধ্যেই আপনার রাজনীতি খুঁজতে হবে আমি ব্যাখ্যায় পরে যাব আগে আসেন আমরা এই বঙ্গ এই শব্দটার মানে বুঝে আসি আর বন্ধু এই শব্দটারও মানে বুঝে আসি তারপরে বাংলাদেশে বাল দিবস বুঝেন তো বাল দিবস হলো এই ১৬ই ডিসেম্বর আছে না ১৬ই ডিসেম্বর ইলিয়াস হোসেনের এই বক্তব্য গ্রহণযোগ্য নয় কারণ ১৬ই ডিসেম্বরের পিছনে যত চক্রান্ত থাকুক যত ধ্বংসযজ্ঞ থাকুক যত লুটপাট থাকুক এবং যত বাংলাদেশ বিরোধিতা থাকুক বা ইন্ডিয়ার হেজিমনি অথবা তাদের প্রচ্ছন্ন বাংলাদেশকে তাদের মতো করে চালানোর ইঙ্গিত থাকুক কিন্তু মনে রাখতে হবে এই যুদ্ধটা কিন্তু দেশের সাধারণ মানুষ করেছে সেনাবাহিনী করেছে বহু মানুষ হতাহত হয়েছে বহু মানুষ এই যুদ্ধে তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন নিয়ে তারা যুদ্ধটাকে বাস্তবে রূপ দিয়েছে যদি বাংলাদেশে মানুষ এই যুদ্ধ না করতো তাহলে ইন্ডিয়ার ক্ষমতাও ছিল না ১৬ই ডিসেম্বর ঘটানো বা ওই দিনটাকে আনা কাজে সেই দিনটাকে আমরা ছোট করে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং আইনের শাসন কায়েম করব এটা কোনো বাস্তবতা না সম্মান আমাদের দিনকে করতে হবে তার মধ্যে ভুল থাকতে পারে সংশয় থাকতে পারে দ্বিধা থাকতে পারে ব্যর্থতা থাকতে পারে কিন্তু তার জন্য কোনো দিবস ব্যর্থ হবে না যেমন আওয়ামী লীগ অতীতের সকল কিছুকে মুছে ফেলে শেখ মুজিব থেকে তাদের যাত্রা শুরু করেছিল যেন শেখ মুজিবই হচ্ছে আদম মানে মানুষের শুরু বা বাংলাদেশের সভ্যতার শুরু সেই অর্থে এই ধরনের কথাবার্তা বলা ইলিয়াস হোসেনের জন্য একেবারেই শোভা পায় না তাকে মানুষ সম্মান করে ভালোবাসে তার এই বর্তমান সময়ের তার অবদান কোনো অংশে কম না আমি খুবই দুঃখিত এবং হতাশ যে তার মুখ থেকে এই জাতীয় কথাবার্তা বের হয় এটাও কিন্তু সাংবাদিক সুলভ আচরণ না নিকোলের আচরণ যেরকম সাংবাদিক সুলভ না ইলিয়াস হোসেনের এই জাতীয় কথাবার্তাগুলো সাংবাদিক সুলভ না এবং একজন বহুল পরিচিত মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা পাওয়া মানুষ যখন এই ধরনের বক্তব্য দেয় তখন এটাতে সার্বিকভাবে বাংলাদেশের ক্ষতি হয় বাংলাদেশের মানুষের মধ্যকার যে শালীনতা যে শিষ্টাচার সেটা অনেকভাবেই মলিন হয়ে যায়